গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। আর তো কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর তো কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। আর কিছু চাই না শুধু গান ছাড়া। আর আমরা আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ নতুন বছরকে স্বাগত জানানো এবং পুরনো বছরকে বিদায় জানানোর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে শুধু গান নয়, সেই সঙ্গে তাঁকেও চাই। সহজ ভাষায় সহজ করে বললে সহজ মাকেও চাই। আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তে বিশেষ অতিথি হিসেবে বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী সহজ মা, আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে। তোমাকে স্বাগত। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি বিখ্যাত টিখ্যাত কিছুই না ভাই, আমি এসেছি শ্রমিক হিসেবে কাজ করতে। কোনো বিখ্যাত নই আমি, আমি সবার মধ্যে সবার জন্য আমি। বাহ বাহ। আচ্ছা, তাহলে পরে এই জিজ্ঞাসাটা সবার, তুমি সবার জন্য সবার মধ্যে এই জিজ্ঞাসাটা সবার, যে শর্মিষ্ঠা বোস কি করে সহজ মা হয়ে গেলেন, এটা দিয়ে আজকের আলাপচারিতাটা শুরু করি। না অবশ্যই, দেখো কিছু জিনিস মানে আমি যখন ভাবি যে এটা কি করে হলো, যখন আমি শর্মিষ্ঠা বসু ছিলাম তখন তো আমি কোনো কল্পনা করিনি যে আমি লোকগানে আসবো। সঙ্গীতটা আমার ক্লাসিক্যাল ছিল, আমি কিন্তু লোকগানটা ভালোবাসতাম। আর কিন্তু লোকগানটাই যে আমার পরিচয় হবে এটা কিন্তু কোনোদিন আমি জানতে পারিনি, জানা সম্ভব না। কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম, পরিচয় হলো উৎপল ফকিরের সাথে, তার হাত ধরে এই লোকগানের এই পথে চলা, তার হাত ধরে গুরুর কাছে পৌঁছানো। এবং আমার আজ মনে হয় যখন আমার গুরু নেই, যে আমার গুরুর নাম সাধন দাস বৈরাগ্য। আমার গুরুর এই পৃথিবীতে আসা অনেক কারণে, তার মধ্যে একটি কারণ হচ্ছে একটি মেয়েকে সহজ মা বানাবার জন্য। সত্যি আমি কোনোদিন ভাবিনি যে আমার লাইফটা এতটা চেঞ্জ হয়ে যাবে। ছিলাম সবকিছু নিয়ে, জীবনটা পাঁচমিশালি ছিল, কিন্তু এই জগতে আসার পর আমার মানসিকতা, আমার চিন্তা ভাবনা, আমার জীবন যাপন, বলে না যে জলের মধ্যে থেকেও পাকে থেকেও ওটির নাম হচ্ছে পদ্ম। তো আমার গুরু বলল পদ্ম হতে শেখো পাকে থেকে। তো সেই পদ্মটা হওয়া তো কঠিন, আমি ইচ্ছা করলে পদ্মর কাছে পৌঁছতে পারি, কিন্তু পদ্মটা হওয়া কঠিন। তো সেই পথটা আমার গুরু দেখিয়েছে, এবং আজও মনে হয় যে আমার গুরুর অনেক কাজের মধ্যে এটা একটা কাজ ছিল, একটা নারীকে সহজ মা বানানো। এবং আমি তো খুব খুশি সহজ মা হয়ে। তার মানে তোমার সহজ মা বা সহজ, সহজ নামটা তোমার গুরুর দেওয়া? একদম, ওটা আসলে তোমাকে আমি বলি, আমার গুরু যখন আমাদের দুজনকে যুগলে দীক্ষা দিচ্ছিল, আমাদের ঘরের নিয়ম যুগলে দীক্ষা দেওয়া, তো সেখানে বলছে তোর নাম কি রাখি, ওর নাম তো উৎপল, তোর নাম আমি কি রাখি, তো শর্মিষ্ঠাটা ভালো লাগছে না। আচ্ছা, তো আমি বললাম কি নাম রাখবেন? তখন হঠাৎ উৎপল ফকির বাইরে এরকম একটা টেন্টের মতন, বাইরে দাঁড়িয়ে বলছে, আচ্ছা গোসাই তোমার তো সহজিয়া ঘর, তাই সহজিয়ার থেকে সহজ নামটা দাও না ওকে। তো গোসাই বলল হ্যাঁ ঠিক বলেছিস, ওর নাম সহজই হোক। আর মাটা হচ্ছে কি আমাদের আশ্রয়ে সব মেয়েদের মা ডাকা হয়। আচ্ছা। এবং পরবর্তীকালে খ্যাপা আমায় বলল, শোনো তুমি না বসু না দাস পোদ্দার, তুমি কিন্তু মা এখন থেকে, সারনেম তোমার। আচ্ছা। তো এইভাবে আমার সহজ মা নাম। তার মানে সহজ নামটা তোমার জীবন সঙ্গীর মাথা থেকে বের হওয়া। একদম প্রথম ওই নামটা করে আমার গোসাইকে বলে যে এইটা তুমি রাখো, কারণ ও তো কবি একজন, লেখালেখির জায়গায় ওর আসল বিচরণ। তো সেখান থেকে এই নাম বা শব্দ এই নিয়ে একটা ব্যাপার তো আছে ওর মধ্যে। বেশ। ছোটবেলা থেকেই কি মনের কোণে স্বপ্ন বাড়ছিল যে বড় হয়ে গায়িকা হব
এবং বাউল গানকেই সঙ্গী করব? প্রথমটা ঠিক, আমি ছোট থেকেই সঙ্গীতে নিজেকে সঁপে দিয়েছি। আমার একটাই আমার বাবা মাকে বলা ছিল যে দেখো, আমার জন্য তোমরা চাকরি বাকরির চেষ্টা করো না, না আমি ডাক্তার হব, না আমি কোনো কিছু হব, আমি সঙ্গীতে যাব। তো আমাকে একজন বললো যে সঙ্গীতে কি ভবিষ্যৎ আছে। আমি তখন খুব ছোট ছিলাম, তাকে বুঝিয়ে কিছুই বলতে পারিনি। এখন মনে হয় সঙ্গীতে কি ভবিষ্যৎ এটা চিন্তা না করে একজন সঙ্গীতে নিজেকে সঁপেছে, এটাই বড় কথা। সঙ্গীত তো সরস্বতী, একদম। তো কজন সেই মা সরস্বতীর কাছে যেতে পারে? একটা সুর, একটা শব্দ, সবকিছু যখন একটা অসুস্থ মানুষকে সুস্থ করে দিচ্ছে, তার চেয়ে বড় ডাক্তার কে হতে পারে? সঙ্গীত শিল্পী সেই তখন ওই মুহূর্তে ডাক্তার। তো আমি মনস্থির করেছিলাম, আমার পরিবারে মানে আমার আত্মীয়রা চাইনি অনেকে, কিন্তু আমি চেয়েছিলাম আমি সঙ্গীত, আমি এবং ছোট থেকে বলতাম আমি কিন্তু খুব বড় শিল্পী হব। মানে ছোট নিচের দিকে আমার কোনো নজর ছিল না। আমি আমার বাড়ির বারান্দায় সবসময় যখন দাঁড়াতাম, আমার লক্ষ্যটা আকাশে থাকতো। ওই যে পাখিগুলো উঠতো, আমি কবে উঠবো, আমি ওইভাবে উঠতে চাই, এবং এটাই আমার লক্ষ্য। ওই লক্ষ্যের পেছনেই আমি ছিলাম, আর আমার আশেপাশে কোনো দিকে লক্ষ্য ছিল না কিছু। আচ্ছা, বাউল হতে চাইলে কিভাবে সাধনা করতে হয়, কি কি ত্যাগ করতে হয়, আর একই সঙ্গে তুমি একটু যদি বলো যে কলকাতার বা শহুরে জীবনযাপন করে বাউল হওয়াটা কতখানি সম্ভব, প্রকৃত বাউল তুমি হওয়াটা? আমার প্রথম প্রশ্নটা যেটা করলে সেটা হচ্ছে বাউল কিভাবে হওয়া যায়। দেখো, চেষ্টা করে বাউল হওয়া যায় না, বাউলটা হয়ে যায় মানুষ। তার জন্য কি কি সাধনা করতে হয়, কি কি ত্যাগ করতে হয়? না না না, সেরকম আমি কিচ্ছু করিনি। আমি জানি না কে কি করেছে। আমি যখন আকড়ায় পৌঁছেছি, আমি যখন বাউল এবং গুরু গোসাইদের মাঝখানে বসেছি, সেই ভাবধারায় যখন ডুবে গেছি, সেই অবস্থাটাকে বাউল অবস্থা বলছি। সেই ধারাটার মধ্যে, সেই ভাবের মধ্যে ডুবে যাওয়াটা হচ্ছে বাউল। আমি আজকে নানা রঙের পোশাক পরে অন্যরকম সেজে গুজে আসলে আমি যে বাউল নই, এটা ঠিক না। আমার ভেতরটা কি সেটা দেখতে হবে। বাউল হতে হবে অন্তরে। হ্যাঁ, আমি যদি এখন একটা রঙের সব ওইভাবে পরে বিশাল একটা জটা পাকিয়ে, বা আমি ওই রকম চেহারা নিয়ে যদি ঘুরি, আমি তাতে বাউল? হ্যাঁ, আমি বাউল নই। সবসময় সবাই ওই পোশাকে বাউল নয়। বাউল হচ্ছে আমার ভেতরের অবস্থাটা, কি অবস্থায় আছি আমি মানুষের সঙ্গে কতটা মিলে যেতে পারছি, আমি তাদের কি বার্তা দিচ্ছি ভালো, যেটা তাদের জীবনটাকে অনেকটা পাল্টে দেবে। এই অবস্থাগুলো হচ্ছে বাউল। সাধনা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তুমি সেই ভাবধারা এবং সঙ্গীতের সঙ্গে যখন জড়িয়ে থাকো, সেটাই তোমার সাধনা। বেশ, তুমি করছো অনেক কাজ, কিন্তু তুমি রয়েছো একটা জায়গায়, সেই ঘরে। তোমার কোনো কাজ যে হচ্ছে না তা না, সবই হচ্ছে, কিন্তু তুমি কিন্তু কনসেন্ট্রেট করেছো তোমার জায়গায়, তোমার সেই ভাবধারায় যে আমি এখানেই থাকবো, আমি এখানে এই কাজটা করব এবং এগিয়ে যাচ্ছি। এটা নিয়ে মানুষের কাছে বাউল ভাবধারা রাখা যায় ভাবে, এটাই সাধনার একটা দিক। আমি যেটা করেছি, আমি আলাদা করে কিছু করিনি। আমার গুরু কখনোই বলে না যে তোমাকে ত্যাগ করতে হবে, তোমাকে সব খাদ্য ত্যাগ করতে হবে, তোমার জীবনযাপন থেকে এরকম ভাবে সাজা চলবে না, ওইভাবে কিচ্ছু বলেনি। কারণ আমার গুরুজি সাধন দাস বৈরাগ্য সবকিছু স্বাদই নিয়েছে জীবনে। আমরা যা দেখেছি সবকিছু স্বাদ নিয়েছে, সে হইচই করেছে, মানে একজন লিডার ছিল। তাকে আমার মনে হয় সে ছিল বাউলের একটা মাথা একটা জায়গায়, তাকে ছাড়া বাউল সেই জায়গাটা আমি খুঁজে পেতাম না। তো সে বলেছে ত্যাগ নয়, সবকিছু আস্বাদন করো, তারপর ফিল্টার করো, ছাকনিটা হাতে নাও, কি রাখবে কি সরাবে, নিজেকে কার সাথে মেলাবে, কার থেকে দূরে রাখবে, এটা তোমার ব্যাপার। ছাকনিটা নিজেকে হতে হবে, ছাকনিটা তো হতেই হবে, নাহলে কি করে হবে, নাহলে তো ঘেটে যাবে সব, চারদিকে সবকিছু ঢুকে তোমার ভেতরে এমন একটা পাক খাইয়ে যাবে যে তুমি নিজেই বুঝবে না যে তুমি পাকে থাকবে না স্থলে থাকবে। তুমি কিছুই বুঝবে না, তুমি নিজেই তখন একটা ঘেটে ঘুটে একার হয়ে যাবে। তার থেকে একটা না একটা সময় ছাকনি তো তোমাকে হতেই হবে। একদম। আর সেই জন্য গুরু ঘরে যাওয়া দরকার ভীষণ রকম, সেই তো পথটা দেখায়। ঠিক, এটাই বাউল ভাব। এই যে তুমি কথা প্রসঙ্গে বলছিলে যে সবাইকে নিয়ে থাকা, নিজে ভালো থাকার জন্য এবং সবাইকে ভালো রাখার জন্য তুমি কি করো? ওই যে আমি বললাম ছাকনিটা হতে হয় একটা সময়,
ছাঁকনি দিয়ে নিজেকে ছাকতে হয়, নিজের অনেক কিছু আমার তো রোজই মানুষের সাথে নানা জায়গায় আমাদের যেতে হয়, তো আমাদের ওই জায়গাটা একটু ছাকতে হয় নিজেকে বাড়িতে ফিরে এসে। সেখানে আমি নিজেকে ফিল্টার করে নিজের যে ভালো জিনিসটা নিজের মধ্যে যে ইনপুট করলাম, সেটা যখন আমি বেরাই তখন আরেকটা মানুষের মধ্যে তার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এইভাবে আমি আমার জীবনে চলি আর কি। তুমি ভালো থাকো এবং সকলকে এইভাবে ভালো আমি তো রাখো। ভালো থাকি। তার ফলে একটা কথা ঠিক, যদি আমি ভালো থাকি আমি কিন্তু আরেকজনকে ভালো রাখবো। হুম, আমাদের সমাজে আমাদের মায়েদের দেখেছি, আমার ঠাকুমাদের দেখেছি, নিজেরা ভালো থাকতো না, শুধু সবাইকে ভালো কিভাবে রাখবো চেষ্টা করতো। একদম। কিন্তু আমি মনে করি তুমি যদি নিজে ভেতর থেকে ভালো না থাকো, হুম, তা তুমি কি করে আনন্দ বা সুখটা আরেকজনকে দেবে? ঠিক। তুমি হয়তো তাকে ভালো রাখবে, ঠিক। মানে সেই পরিশ্রম করে শারীরিক, কিন্তু মানসিক ভাবে কি তুমি তাকে ছুতে পারবে? একদম। কারণ সে যদি তোমাকে ছোঁয়ে তবে কিন্তু সে বুঝতে পারবে তুমি ভালো সুখী নেই, তোমার ভেতরে অনেক চাহিদা মাটির তলায় চাপা পড়ে গেছে। তাই আগে আমি প্রত্যেকটা মেয়েদের বলবো, প্রত্যেককে বলবো, মেয়ে শুধু না, ছেলে মেয়ে প্রত্যেককে, যে আগে তুমি নিজেকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো, ভালোবাসো না খুব ভালোবাসো, এবং তারপর তুমি একজনের কাছে যাও, দেখবে তুমি তাকে তো ভালোবাসায় ভরিয়েছই, সেই ভালোবাসা তোমার কাছে আবার ফিরে আসবে, প্রত্যেকটা মানুষের ভালোবাসায় ফিরে আসবে। আহা। আর এই যে ভালোবাসার কথাতে আছি, সহজ মা এবং তার সবচেয়ে ভালোবাসার মানুষ উৎপল ফকির, নাম দুটো একে অপরের পরিপূরক, কিন্তু দুজনে একই প্রফেশনে থাকার সুবিধে কি কি, অসুবিধে কি কি, ছায়াছবি অভিমান কতখানি বাস্তব আর কতখানি নয়? সুবিধা একটাই হচ্ছে দুজনের হাতটা ধরে রয়েছি, হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তে আমার পাটা একটুখানি পিছলে গেলে ও আমায় টেনে ধরে, একদম। ও পিছলে গেলে আমি টেনে ধরি। এটা আমাদের প্রথম থেকেই, যে অবস্থা থাকবো দুজন একসাথে থাকবো। অসুবিধা হচ্ছে এই দুজনের পথ চলাকে অনেকে মেনে নিতে পারেনি, এখনো অনেকজন মেনে নিতে পারে না। তাতে আমার বা উৎপলের কোনো ব্যক্তিগত সমস্যা নেই, কারণ আমরা তো সেই আনন্দেই আছি সবকিছু নিয়েই। তো অসুবিধাটা এইটাই, আর সুবিধা এটাই, আর কি, আর কিছু বলার নেই। আচ্ছা, সহজ মা তো শুধু একজন স্বনামধন্য শিল্পী নন, একজন সার্থক মা, একজন সার্থক স্ত্রীও বটে। প্রফেশনের পাশাপাশি নিজস্ব সাধনা বা নিজস্ব চর্চার পাশাপাশি এই দুটো দিককে, মা সহজ মা, স্ত্রী সহজ মা, এই দুটো দিককে সামলাও কিভাবে? আমি তো আমার কাজের মধ্যে দিয়ে, জীবন যাপনের মধ্যে দিয়ে চলেছিলাম, আজও চলছি। এটা ঠিক যে আমরা মেয়েরা যখন সংসারের বাইরে নিজের কিছু কাজ করি, সেখানে অনেক সময় সন্তানরা মাকে তাদের সময় মতো কাছে পায় না। তো আমার মেয়ে, আমার একটি মাত্র মেয়ে, আমার মেয়ে আমাকে একটা কথাই বলেছে, মা তুমি কাজে বেরাও, তোমার কাজ তুমি করো, আমার কথা ভেবো না। আমি গান পাগল মানুষ, তাকে সবকিছু দেখে আমি বেরিয়েছি, কিন্তু বড় হওয়ার পর মেয়ে একদিন বলল, মা আমি কিন্তু মাঝে মাঝে তোমায় খুব মিস করেছি। আহারে। যখন রাত্রেবেলা মাকে একটু জড়ি ধরার ইচ্ছে ছিল তখন মা আসেনি ফিরে, হয়তো মাঝরাতে ফিরেছে। তো আমি এখন মনে করি যে আমি বিশাল ভালো মা হয়তো হতে পারলাম না এই জীবনে, কারণ আমার আরেকটি সন্তানের সঙ্গে আমি চলেছি, সেটা হচ্ছে সঙ্গীত। তো তাকে দেখতে গিয়ে এই বাচ্চাটাকে একটু কষ্ট দিয়েছি, আবার এই বাচ্চাকে দেখতে গিয়ে তাকেও মাঝে মাঝে কষ্ট দিয়েছি। আর ভালো স্ত্রী সেটা উৎপল বলবে, আমি জানি না, কারণ আমি তো একটা সব রকমই গুণ আমার আছে, আমার রাগও আছে, ভালোবাসাও আছে, প্রেমও আছে, সবকিছুই আছে। আমি কতটা ভালো স্ত্রী ওর জীবনে হতে পেরেছি আমি জানি না, তবে হ্যাঁ আমি অসম্ভব ভালোবাসার একটা মানুষ ওর জীবনে। ওকে হয়তো এতটা কেউ ভালোবাসেনি যতটা আমি ভালোবেসেছি। ভালোবাসার কথা, গানের কথায় আমরা আছি। বাউল গানকে আজকের প্রজন্মের কোনো ছেলে মেয়ে যদি প্রফেশনালি নিতে চায়, বাউল গানকে বা একটু বড় করে বললে লোকগানকে, তাহলে তাদের জন্য তুমি কি বলবে? মানে তারা কিভাবে প্রস্তুতি নেবে? লোকগান বা বাউল গানকে নিয়ে পথ চললে তার ভবিষ্যৎ কতখানি, কি বলবে? আমি একটা কথা বলবো, এত কিছু ভাবতে না, যদি গানটাকে ভালোবাসে, বাউল ভাবধারায় যদি ডুবতে চায়, তবে গুরুর কাছে যাক, এবং গুরু কিন্তু ভালো করে বেছে নিতে হবে ভাই। গুরু যেরকম শিষ্যকে দেখে নেয়,
10 জনের মধ্যে বুঝতে পারে কে এগোবে, কে তার নাম রাখবে, সেরকম শিষ্যরও কিন্তু দায়িত্ব আছে সেই গুরুকে খুঁজে নেওয়া। ভবিষ্যতে কি হবে অত ভেবে লাভ নেই। যদি ভালোবাসে ডুবে যাক, ওইখানেই ডুবে যাক, ভবিষ্যতের প্ল্যান করবে ওপরওয়ালা। তার চেয়ে বেস্ট প্ল্যানার আর কেউ নেই। আমরা হাজার প্ল্যান করলে কোনো সফলতা আসবে না। ধরো আমি যখন গান আমার গুরুর কাছে শিখেছি, আমি কিন্তু একবারও ভাবিনি যে আমি প্রফেশনালি জগতে আসব বা লোকগানের শিল্পী হব বা আমার নাম করতে হবে, আমাকে সেই বিদেশ যেতে হবে, হেন তেন। আমি কিন্তু ওইটা ভেবে আঁকড়ায় ঢুকিনি। আমি তোমার আখড়ায় যাওয়া কি উৎপলদার সঙ্গে? একদম, ওই আমাকে নিয়ে গেছে গুরুর কাছে। এবং আমি যখন একটাই ঠিক করেছিলাম ওখানে যাওয়ার পর, যে এত সুন্দর ভাবধারা যেটা আমার মনকে শান্তি দিচ্ছে, আমার আত্মাকে শান্তি দিচ্ছে, আমি সেটাকে নিয়েই থাকবো এবং আমি মানুষকে গান শোনাবো। এটা কিন্তু আমার লক্ষ্য ছিল। কত তার জন্য আমি পেশাগত জায়গায় যাব, ইনকাম করব, এসব কিন্তু মাথায় ছিল না। আমার গুরুই আমাকে প্রথম স্টেজ দেয় রবীন্দ্র সদনে, লোকমঞ্চে। গুরুই কিন্তু হাত ধরে নিয়ে গেছে, আমি যাইনি। সেখান থেকে আস্তে আস্তে সেই জগতে মানুষই আমাকে পেশাগত জায়গায় এনেছে। এবং এখনো আমি কিন্তু কে আমায় কি দিচ্ছে ভেবে গান গাই না, আমি গানটা গাই কারণ গানটাই আমার জীবন সেই হিসেবে। তাই আমি ছেলে মেয়েদের বলবো, ভাই তোমরা যদি গানটা ভালোবাসো তবে গানে ডোবো। ওই গাড়ি বাড়ির চিন্তাটা ছেড়ে দাও। উপরওয়ালা বসে আছে, দাওয়ার হলে 4টে দেবে, না হলে কিছুই দেবে না। আহা, কি খাঁটি কথা, কি খাঁটি কথা। আচ্ছা, একটা সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ধারণা আছে যে বাউল গান বা লোকগান গাইতে গেলে প্রচুর দম লাগে, কণ্ঠস্বরকে তারাস্বরে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে তুমি কিভাবে গলার যত্ন নাও, এবং যে সমস্ত ছেলেমেয়েরা এই গানটাকে নিয়ে পথ চলতে চায়, তুমি তাদের কি উপদেশ দেবে এই গলার যত্ন নেওয়ার ক্ষেত্রে? আচ্ছা, আমি যখন ছোট ছিলাম একজন বাউল আসতো আমাদের পাড়ায় গান গাইতো। সে খুব একটা চেঁচামেচি করতো না, খুব জোরেও গাইতো না, খুব ওপরে নিয়ে কারুকার্য করা কিছুই করতো না। সে খুব ধীরে ধীরে খুব শান্তির একটা মহল তৈরি করতো। বারান্দায় বসতো, আমার ঠাকুমা বেরোতো, আমি খুব ছোট, তার গানটা শুনতাম। কখনো মনে হয় তারাই ছিল না কেন, আজকের গানটা ভালো হলো না, এরকম হয়নি। সে তার ভাবধারার মধ্যে দিয়ে গান গাইতো। এখন কি হচ্ছে জানো, বড্ড কেরামতি করি আমরা, মানে গানটাকে না এরকম বলের মতো ছুটছি। ঠিক, কেরামতি কি দরকার? যতটুকু অলংকার দেওয়ার দাও, বাকিটা দিও না। একটা সুন্দরী মেয়েকে তুমি সাজাচ্ছ, সে কিন্তু অলরেডি খুব সুন্দর, একদম। তুমি এবার তাকে অতিরিক্ত মেকআপ, অতিরিক্ত অলংকার দিয়ে সাজিয়েছো, দেখা গেল যে তার দিকে তাকিয়েছে তার ভালো লাগছে না। কি উপমা, বুঝতে পেরেছো? একদম একদম। তো যার যেই রূপ তাকে সেইটা দিয়ে সাজাও। বাউল মানে যে আমি চলে গেলাম একটা বিশাল উঁচু ধাক্কা মারলাম, লোকে বাবা 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 করলো, এই কেরামতি গুলো আমরা করি কারণ ওই যে মাঝে মাঝে বাবা পাওয়ার জন্য লোকটা তো আছে, 6 রিপুর খেলা। তো সেইখানে আমি মনে করি যে যেই গানটা গেয়ে আমার ভেতরে আত্মাটা একদম শান্ত হয়ে যায়, সেই গানটাই হচ্ছে গাওয়া উচিত, যেটা একসময় বাউলরা গাইতেন। এখন অনেক কিছু পাল্টে গেছে। উপদেশ দেব না, তাদের একজন বন্ধু হয়ে বলবো, তারা মাঝে মাঝে সপ্তাহ 2-3 দিন বা 1 দিন বা 2 দিনই হোক সারাদিন কথা বলবে না। খুব কঠিন কাজ, কঠিন কাজ। আমিও মাঝে মাঝে পারি না, আমার কাজ চলে তখন পারি না। কথা বলবে না, একদমই কথা বলবে না। গলার ভীষণ মানে গলাটাকে, গলার কথাই ভাবতে হবে, যে আমার সেই সুরটা বার করছে তাকে যত্ন নিতে হবে, ভেপার নিতে হবে, মাস্ক পরতে হবে, যাদের ডাস্ট পলিউশন আছে তার থেকে বাঁচতে হবে। এই তো আছে। আর খাবার দাবার একটু বুঝে শুনে, বেশি রিচ খাবে না, কারণ বেশি গ্যাস হয়ে গেলে আমাদের গলায় একটা এফেক্ট হয়। একদম। তো এইগুলো করবে, বাকিগুলো বুঝে যায়, ওদের বয়সের সাথে সাথে বুঝে নেবে ওরা। আমরাও বুঝে নিয়েছি, আমাদের কেউ উপদেশ দেয়নি, আমরাও বুঝে নিয়েছি। আচ্ছা, এই যে বাউল আখড়ায় গিয়ে যারা বাউল চর্চা করেন বা বাউল সাধনা করেন আখড়ায় গিয়ে, প্রচলিত কথায় বা অনেকের মুখে শুনি যে গুরুর কাছে বসে, মানে মাটিতে বসে অনেক কিছু শিখতে হয়। তোমার সেরকম কোনো অভিজ্ঞতা আছে যা ছোট্ট করে একটু শেয়ার করা যায়? অভিজ্ঞতা মনে হচ্ছে আমি তো মাটিতে বসেই শিখেছি। আমি শুরু করেছিলাম ছোটবেলা কার্পেটে বসে শেখা, সেটা হচ্ছে ক্লাসিক্যাল। আর পরবর্তীকালে উপরওয়ালা আমাকে বলেছে এবার মাটিতে মেশ, অনেক ঘুরে কার্পেটে বসেছিস। তো মাটিতে সেই আকড়া মানে তো সেই মাটিতে বসে আমাদের, ওখানে লেপটে লুপটে বসে যতক্ষণ গুরুর ভাব
চলছে, মানে সে গানের মধ্যে দিয়ে একটার পর একটা চলছে, অনেকে বসে আছে আঁকড়ায়, সবাই কি হয় বাউলদের একজন গান ছেড়লে আরেকজন ধরে, আচ্ছা, তো সেই অবস্থা সেটা কয়েক ঘন্টা হয়ে যেত। গুরুরা পরীক্ষা নেন? তারা কিভাবে নেয় এটা কিন্তু আমি বলতে পারবো না, আচ্ছা, কিন্তু পরীক্ষা তো নেয়। তোমাকে কখনো এরকম নানা রকম সমস্যার ভাবে নিয়েছে, মুখোমুখি হতে হয়েছে? নানা রকম ভাবে নিয়েছে একটা পরীক্ষা। ছোট্ট করে একটু শুনি না। একবার আমি আমরুলে বসে আছি, আমাদের গোসাইয়ের নতুন একটা আশ্রম হয়েছে, আমার বাচ্চাকে কোলে নিয়ে তখন ঘুরতাম, তো সেখানে গোসাই একদিন আমরা গেলাম, কোথায় থাকবো বুঝতে পারছি না, অনেকগুলো টেন্টও হয়নি, একটা ঘর মানে ইট বেরিয়ে আছে চারদিকে, বললো হ্যাঁ রে তোরা আজকে এই ঘরে থেকে যা বাচ্চা নিয়ে। ঢুকলাম, ঢুকে দেখি গোসাই একটা চৌকি পাতা আছে, তার মধ্যে গোসাই মা আছে, আর নিচে মাটির তলা এরকম মাটি ঘর, নিচে একটা সাইডে স্বামী স্ত্রী একজন শুয়ে আছে, আর ঠিক তার পাশে ছোট্ট একটু জায়গা দুজন শোয়ার মতন, বলো ওইখানে চাদর পেতে শুয়ে পড়। আমার বাচ্চাটা খুব ছোট ছিল, তো ওইখানে মানে শোবো যে বাচ্চাটাকে নিয়ে আমি আর উৎপল একটু বেঁকে শোলাম, মাঝখানে যে ফাঁকাটা বাচ্চাটাকে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে মশা ব্যাং চারদিকে ঘুরছে, বুঝেছো। এবার গোসাই তো চোখ আরামসে শুয়ে আছে, আমি তখন ভাবছি গুরুজি কিরম এরকম করলো আমার সাথে। যাই হোক, তারপরে এবার সন্ধে হয়ে গেল, গান বাজনা হচ্ছে, বাউলদের আসলে ডাকলো, এই উৎপল সহজ মাকে নিয়ে চলে আয়। গেলাম, বসলো, এবার আবার এই গে গান গা গান গা, আমি ভাবছি পেটে খাওয়ার পরে নি এতক্ষণ কি করে গান বেরোবে, তো গানটা গাইলাম, গান টান গিয়ে যা এবার রাত হয়েছে খেয়ে নে। এবার যখন ছাড়লো তখন প্রায় অনেকে চলে গেছে, আমি আর উৎপল যখন বাচ্চা নিয়ে আসলাম, আমাদের নিচে এরকম কি বলে ওটাকে ট্রিপল, হ্যাঁ ওরকম পেতে দিয়েছে, দিয়ে বললো আপনারা খেতে বসে যান। তাকিয়ে দেখলাম যে ভাতটা দিয়েছে, সে ভাতটার রং সবুজ, কারণ ওখানে যে মশা সেগুলো সবুজ রঙের, আর গোটা ভাতটার উপরে সবুজ ঢেকে দিয়েছে পুরো ঢাকা। আমি ভাবছি খাবো কি করে, এদিকে বাচ্চাটা আমাদের ঠিক আছে, ছোট বাচ্চা নিয়ে গেছি, রাত্রে খেতে পারলাম না, ঘরে চলে আসলাম, ওই ছোট্ট একটা জায়গায় মশারি টানালাম, ব্যাং ফ্যাং গুলো চারদিকে খেলছে, আর আমরা ভেতরে দেখছি যে এই খেলাটা এই মুহূর্তে হয়তো আমাদের সাথে ঘটছে। বাচ্চার সাথে ছিল কিছু মুড়ি টুড়ি আর বিস্কিট এসব ছিল, ওইগুলো ওকেও দিলাম, আমরাও রাত্রে খেলাম, খেয়ে শুয়ে পড়লাম। তো এই অবস্থার মধ্যে দিয়েও আমি গেছি, যে আমাদের ভাত জোটেনি, খাবার সময় মতো জোটেনি, এবং স্নান করব, স্নান করে পোশাকটা পাল্টাবো, সেখানে আমার কর্তা আর কি উৎপল ফকির আমাকে একটা বড় চাদর দিয়ে গার্ড করছে, আমি একটা কোনায় ড্রেসটা চেঞ্জ করছি, সেই জায়গাটা অব্দি নেই, এরম সময় গেছে। এইভাবে কি গুরুরা পরীক্ষা নেন, ধৈর্যের পরীক্ষা? হ্যাঁ, ধৈর্যের পরীক্ষা। তুমি শহরের সুখী মানুষ, আমরা তো এই লাইফটা ডিল করি না, তুমি শহরের সুখী মানুষ বাবা, গাড়িতে উঠছো, বাড়িতে যাচ্ছ, আরামে থাকছো, এবার আমাদের জগতে এসছো, আমাদের জগৎটা তুমি নিতে পারবে তো থাকো, না হলে টাটা। তো আমার আর উৎপলের একটাই, উৎপল তো আগের থেকেই জগতে ছিল, তো আমার যেটা ছিল সেটা হচ্ছে আমি এসেছি যখন, আমি আমার গুরুর মনটা জয় করব, কারণ আমি গান ছাড়া থাকতে পারবো না জীবনে। এইভাবে পরীক্ষা গোসাইও নিয়েছে, আমিও দিয়েছি। কথায় কথায় আজকের আড্ডার প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, চটজলদি একটি শব্দে উত্তর চাইবো। আরে বাবা, একটা ছোট্ট খেলা। আচ্ছা, চেষ্টা করছি। তোমার প্রিয় শিল্পী? কিশোর কুমার। প্রিয় মানুষ? এখনো আসেনি। সে কি, এ তো উৎপলদা শুনলে কষ্ট পাবে। না না না, ও তো ভালোবাসার মানুষ, প্রিয় মধ্যে অনেক কিছু থাকা দরকার, সে আসেনি। প্রিয় পোশাক? প্রিয় পোশাক যখন যে ভাবে থাকি এবং যে জামার বা শাড়িটা সিলেক্ট করি সেটাই প্রিয় পোশাক। আচ্ছা, পছন্দের জায়গা? পছন্দের জায়গা সমুদ্র পাহাড় দুটোই। দুটোই। আচ্ছা বেশ। প্রিয় ফুল গোলাপ না পলাশ? গোলাপ। পলাশ নয়? পলাশ অবশ্যই, সেটা ক্ষণিকের, আর গোলাপটা সবসময়। তোমার প্রিয় অবসর যাপন? নিজেকে নিয়ে ওই মুহূর্তটা। আচ্ছা, বলিউডি ফিল্ম সং, পাশ্চাত্য গান নাকি বাংলার সোদামাটির গন্ধমাখা গান? পাশ্চাত্য আমি খুব একটা নাড়াচাড়া করি না, আমি বলিউড প্রচুর শুনি। হ্যাঁ, আর আমার মাটির গান তো শুনি। হ্যাঁ, এই দুটো নিয়ে আছি। আচ্ছা, আমি সব রকম গানই শুনি, পাশ্চাত্য একটু কম, আমার মানে সেভাবে নাড়ায় না। শিল্পী সহজমা কাকে ছাড়া অসম্পূর্ণ? উৎপলকে ছাড়া। আহা, সাধন দাস বৈরাগ্য না উৎপল ফকির? এটা হবে না, এটা আমি বলবো না, কারণ সাধন দাস বৈরাগ্য একটা জায়গা, উৎপল একটা জায়গা, দুজন মেলে না। আমার দুজনকেই চাই এবং দুজনকে নিয়েই আছি। গুরুজি নেই, কিন্তু গুরুজি আছে আমার মধ্যে,
আর উৎপল এবারে তো সঙ্গীত থাকবেই। শিল্পী সহজমার জীবনে, হ্যাঁ। সঙ্গীত শিল্পী সহজমার জীবনে দুটি মানুষের ভূমিকাই সমান গুরুত্বপূর্ণ। সমান গুরুত্বপূর্ণ। আহা, খুব ভালো লাগলো তোমার সঙ্গে এতক্ষণ গল্প করে আড্ডা মেরে। কিন্তু কিন্তু একটি গান না শুনে তো তোমাকে ছাড়া যাবে না, হ্যাঁ। তাই তোমার কণ্ঠে একটি গান শুনতে শুনতে আজকের আড্ডা শেষ করব। আর আচ্ছা। তার আগে আকাশবাণী কলকাতার সমগ্র মহিলা বিভাগের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ। আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। না না, সময়টা তো ভালোবেসে দাও, এবং তুমি খুব সুন্দর মানুষ। তো নারীদের জন্য আমার খেপা উৎপল ফকিরের লেখা। আহা হা হা হা, এই সুরে তো বুঝতে পারছো উৎপল আমার সাথে আছে। একদম বড় প্রিয় গানটি। হায় হায়, নারী বড় পরম ধন গো, নারী বড় আপন জন, নারী বড় পরম ধন গো, নারী বড় আপন জন। এ সংসারে, ওরে সংসারে নারীকে করো যতন গো, নারী বড় পরম ধন গো, নারী বড় আপন জন। এরপরে বলছে, ওরে নারী যদি না হতো কে বা তবে জন্ম দিত, ওরে নারী যদি না হতো কে বা তবে জন্ম দিত, আবার কে বা করিত লালন পালন গো, নারী বড় পরম ধন গো, নারী বড় আপন জন। ওরে সংসারে, ওরে সংসারে নারীকে করো আপন গো, নারী বড় আপন জন গো, নারী বড় পরম ধন, নারী বড় পরম ধন গো, নারী বড় আপন জন।